পিআর যদি এই জুলাই সনদের ভেতরে থাকে, গণভোটের আগে জুলাই সনদের যে সারসংক্ষেপটি আছে সেখানে দেয়া হয়, এবং আপনাদেরও যেটি দাবি, জনগণ যদি পিআর নাকচ করে তাহলে আপনারা পিআরের দাবি থেকে সরে আসবেন, তো এটা কিভাবে দিবে, তাহলে গণভোটে যাবে কিভাবে এটা? যে ধন্যবাদ আপনাকে, পাশাপাশি আমাদের সিনিয়র সাংবাদিক এম এ আজিজ ভাইকে, আর আজকের এই জনপ্রিয় অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতা বন্ধুদেরকে। আসলে আজিজ ভাই কিছু বিষয় বলেছেন, পরে আপনি যেটা বললেন যে গণভোট সংবিধানে নাই। আসলে গণভোটটা ৭২-এর সংবিধানে ছিল না। এটা গণভোট কিন্তু গোটা ওয়ার্ল্ডে অনেক রাষ্ট্রে আছে এবং গণভোট হয়ও, তো আমাদের ৭২-এর সংবিধানে সেটা ছিল না। কিন্তু মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে গণভোটটা আবার নিয়ে আসলেন। তো আওয়ামী লীগ পরবর্তীতে ২০১১ সালে এই পঞ্চম সংশোধনীটা বাতিল করলো, তো যে কারণে এই গণভোটটা আবার বাতিল হয়ে গেছে। আবার কিন্তু কোর্টে কিন্তু আবার সেটা আবার ফিরে আসছে, যে আওয়ামী লীগের এই যে পঞ্চদশ সংশোধনীটা আবার কিন্তু কোর্ট বাতিল করছে। তো যে কারণে এখন হয়তো চূড়ান্ত আবার আপিল হবে, কিন্তু গণভোট কিন্তু আবার ফিরে আসছে। তো ফাইনাল হয় নাই, হ্যাঁ পুরাপুরি হয় নাই না, হ্যাঁ এই তো এখন হয়ে যাবে, আদালত থেকে চলে আসছে। এখন যেটা গণভোটের যে হিস্ট্রিটা এটা বললাম, আজিজ ভাই একটা বলছেন যে এতগুলো বিষয় গণভোটে বলছেন যে চূড়ান্ত হয়নি, তাহলে গণভোট হবে কিভাবে? না, হতে পারে আদালতের মাধ্যমে হবে, মানে কি জনগণের মতামত, জনগণের মতামত এটা বেআইনি হওয়ার কোনো কারণ নাই। জনগণ কি চায় এটাই তো হলো জনগণের অভিপ্রায়, তো সংবিধান জনগণের অভিপ্রায়, এবং জনগণের অভিপ্রায় তো মূলত সংবিধান, তাই না? জনগণের অভিপ্রায় হলো সর্বোচ্চ আইন, জনগণের অভিপ্রায়টাকে আওয়ামী লীগ সেটা নিষেধ করে দিয়ে, মানে বন্ধ করে দিয়েছিল, তো সেটা আবার চালু হবে। এটাকে বেআইনি করার কোনো মানে যুক্তি নাই, এবং সেটা হবেও না। অতএব গণভোট হতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গণভোটে আমাদের যেতে হচ্ছে কেন? যেতে হচ্ছে কেন? আসলে আমরা 30টা দল মিলে বিশ্বাস অনাস্থার কারণে না, না, জনগণভোটটা হচ্ছে এই জন্য না আজিজ ভাই, আমরা কিন্তু একমতে পড়ছি, 30টা দল কিন্তু অনেক জায়গায় একমতে আমরা পড়ছি। তো একমত শুধু রাজনৈতিক দলগুলো পড়তে চলবে না, এখন জনগণ অনেক জায়গাটা শুধু নোট অফ ডিসেন্ট, হ্যাঁ নোট অফ ডিসেন্ট আছে। এখন এটা মানে টেকসই হওয়ার জন্য, এটা যাতে আবার কেউ মানে সরকারে গিয়ে ক্ষমতায় গিয়ে আবার পরিবর্তন করতে না পারে, এটা মানে একটা ওজন বাড়ানোর জন্য হচ্ছে, এটা মানে একটা সাস্টেনেবল করার জন্যই আসলে গণভোট, যাতে কেউ সংখ্যানুপাত। এবার বলেন যে পিআর আর জুলাই সনদ, আর আরেকটা আজিজ ভাই যেটা বলছেন যে এতগুলো বিষয় জনগণ কোন বিষয়ে হানা দিবে, কোন বিষয় আছে এখানে মত জনগণ হয়তো এর পক্ষে থাকবে, কোনোটা বিপক্ষে, তাহলে সব মিলিয়ে কিভাবে? আজিজ ভাই তো আমার চেয়ে ভালো জানেন, উনি বয়সও বড়, অভিজ্ঞতাও বড়। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু গণভোট দিয়েছিলেন, সেখানে কিন্তু একটা দুইটা বিষয় ছিল না, অনেকগুলো বিষয় ছিল। তো সেখানে কিন্তু 98% হা ভোটের পক্ষে পড়েছে, যদিও বিষয়টা অনেকটা অস্বাভাবিক, কিন্তু হয়েছে, এবং সেটা একটা দুইটা বিষয় ছিল, অনেকগুলো বিষয় ছিল। তো যাই হোক, তো অনেকগুলো বিষয় হলেও প্যাকেজ একটা হবে, যে জুলাই সনদ। এই জুলাই সনদটা জনগণ অ্যাকসেপ্ট করে কিনা, এটার পক্ষে আছে কিনা, সেটা নিয়ে গণভোট হবে, ইয়েস অর নো, হ্যাঁ বা না। অতএব এখানে হ্যাঁ, বাকি এই জুলাই সনদের মধ্যে কি আছে এটা আলাদা করে হয়তো নির্বাচন কমিশন বা যে দলগুলো একমত হয়েছে সেই দলগুলো এগুলো বুঝাবে মানুষকে, কিন্তু টোটাল গণভোটটা হবে সনদের উপরে, যে এই সনদের পক্ষে আছে নাকি বিপক্ষে আছে। আর বাকি যেহেতু মানুষ, সনদের ভিতরে কি নির্বাচন পদ্ধতির বিষয়গুলো তো আছে, হ্যাঁ এখানে সনদের ভিতরে আজিজ ভাই যেটা বললেন পিআর পদ্ধতি নাকি থাকলে তো ভালো, আমরা যেটা চেয়েছিলাম। এবং হ্যাঁ, জনগণ যদি এটাকে প্রত্যাখ্যান করে বাস, তাহলে জনমতকে আমরা তো মেনে নিব। এখন এরকম হয় যে জুলাই, আমরা তো এটাই বলেছি যে জনগণ যদি না, প্রশ্ন হচ্ছে বিষয় যদি এরকম হয় যে জনগণ বা যারা ভোটার তারা হিসাব করছেন যে হ্যাঁ আমি জুলাই সনদের পক্ষে আছি কিন্তু পিআর এর পক্ষে নেই, তাহলে সে কিভাবে তার ভোটটাকে আলাদা করবে? না, সেটা আলাদা করার সুযোগ নাই। এখানে পুরো প্যাকেজের উপরে আপনাকে মতামত দিতে হবে, পুরো সনদের উপরে মতামত। এখন পিআর নিয়ে যে রাজনৈতিক অবস্থা, এটাই অবৈজ্ঞানিক। যেমন জিয়াউর রহমানের 19 দফা, 19 দফার মধ্যে অনেকগুলো বিষয় আছে। না, 19 দফার ভিতরে কিন্তু আইডেন্টিক্যাল ছিল সব, উন্নয়ন, কৃষি খাতে এই হবে, অমুক খাতে এই হবে, উন্নয়ন, দেশের উন্নয়ন। এখানে নিশ্চয়ই 19টা দফা সবাই একভাবে নেয় নাই, কিন্তু এখানে কিন্তু না, ওটা না করার কিছু ছিল না। এখন যদি আপনি বলেন আমার পার্টি ক্ষমতায় গেলে
আমার এই যে ফ্লাইওভার আরো 10টা করব, ট্রেন আন্ডারগ্রাউন্ড পাস করব, এটা তো না করার কিছু নাই। আপনারা তো না উন্নয়ন না, করবেন। এখানে যে সমস্ত বিষয়গুলোতে একমত হয়েছে এবং ঐকমত্য কমিশন, সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো করেছে সবই দেশের স্বার্থে। না, এখন এখানে বিষয় দেশের যেটা হচ্ছে বিরুদ্ধে কিছু। ভোটার যারা গণভোট দেবেন, সেখানে যেমন বিএনপি পিআর এর পক্ষে না, ওপেনলি তারা বলছেন তারা কোনোভাবেই পিআর এর পক্ষে না। আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। তো যেহেতু তারা পিআর এর পক্ষে না, সুতরাং এখানে বিএনপির যারা ভোটার আছে তারা তো জুলাই সনদেও তখন ভোট দিতে না না, পারছেন না। এখানে একটা বিষয় আছে, কারণ আপনি PR এখানে যুক্ত করে পিআর এর দিচ্ছেন। পক্ষে না হলো এখানে তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়টাও আছে। এখন সেখানে নিম্ন কক্ষে সম্ভবত এই জুলাই সনদে যেহেতু আলোচনাই হয় নাই ঐকমত্য কমিশনে, সেখানে নিম্ন কক্ষের নির্বাচন পদ্ধতি নিয়ে এখানে কোনো বিষয় থাকবে না, উচ্চ কক্ষের বিষয়টা থাকবে। আর জামাত ইসলাম তো নিচু কক্ষেও চায়। হ্যাঁ, আমরাও চাই নিম্ন কক্ষে, কিন্তু সনদে এটা থাকবে না, যেটা মূল ফ্যাক্ট, যেটা সনদে মানে থাকবে। ঐকমত্য কমিশনের হ্যাঁ, আলোচনায় যেহেতু আসেনি, আলোচনা আসে নাই, সেহেতু সনদে সনদে থাকছে না, যেটা তাই তো? আছে সেটা হলো উচ্চ কক্ষে, উচ্চ কক্ষে পিআর। এবং উচ্চ কক্ষে পিআর এর বিষয়টা আছে হলো এখানে 30টা দলের মধ্যে 26টা দলই এই উচ্চ কক্ষে পিআর এর পক্ষে মত দিয়েছে। তো যেই প্রশ্নটা নিম্ন কক্ষে পিআর এর বড়ভাবে আছে এবং বিএনপি সহ অন্যান্য দল, আজিজ ভাই যেটা বলে যে এখানে এলাকার মানুষ জানতে পারবে না এমপি কি, তো উচ্চ কক্ষে কিন্তু বিএনপি যে পদ্ধতির কথা বলে সেখানেও কিন্তু কেউ জানতে পারবে না যে সেখানে উচ্চ কক্ষে এমপি কে হবে, ওনারা যে পদ্ধতির কথা বলে। জি, উচ্চ কক্ষের সদস্য কারা? হ্যাঁ হ্যাঁ, জি। তো এই জন্য উচ্চ কক্ষে যদি পিআর না হয় তাহলে কিন্তু উচ্চ কক্ষটার কোনো প্রয়োজন নেই, মানে এটা একটা মানে কি বলে রেপ্লিকা হবে, নিম্ন কক্ষের রেপ্লিকা। 100 সদস্য এখানে উচ্চ বাড়ানোর কক্ষের প্রয়োজন নেই। পিআরটা কি আপনারা চেয়েছেন যেভাবে নারী সংসদ সদস্যরা সংরক্ষিত আসনে বাছাই হতেন না, ওটা সেভাবে? বিএনপি চাইছে। না, BNP চাইছে আর ওইভাবে। ওনারা চাইছে হচ্ছে ভোটের 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 অনুপাতে ভোটের পার্টি অনুপাতে। নমিনি করবে। হ্যাঁ। আর পার্টি যদি নমিনি করে তাহলে দেখা যায় যে আতর রহমান ভাইয়ের পোলারে দিবে, ওনারা উপরে যারা প্রভাবশালী নেতা তাদের পার্টি ফ্যামিলি না লোকজন না, দেবে। এখানে আমি বলি যদি ধরেন, এখন যে মহিলা সংরক্ষিত আসন হ্যাঁ। সেটা তো পার্টি দেয়, পার্টি পার্টি দেয় দেয়। না, বিএনপি তো সেভাবেই চাচ্ছে, তো সেভাবে চাইলে তো তারা তো এরকমই করবে, না, তাদের যারা সেটাতে সুবিধাভোগী আপনার যুক্তির সাথে আমি একমত। যদি কিন্তু ওইভাবেই আজিজ ভাই, দেয় তাহলে উচ্চ কক্ষের দরকার নাই। প্রয়োজন নাই। তারপরে উচ্চ কক্ষের ফাংশনটা তো ঠিক করতে হবে, উচ্চ কক্ষের কাজটা কি, না, এটার প্রয়োজনটা কেন, এটাও তো ভাবতে হবে। আপনি উচ্চ কক্ষের এখন পর্যন্ত আমরা উচ্চ কক্ষ হবে, কিন্তু তার কাজটা কি এটা বুঝলাম না। আপনার ওই কথায় আমি ওনাকে একটু সহযোগিতা করি। সেটি হচ্ছে যে এরকমও দেখেছি যে হাজবেন্ড হচ্ছে ভোটের এমপি আর স্ত্রী হচ্ছেন মানে এবার নমিনেশন সংরক্ষিত- চাইতে সংরক্ষিত, জি। নিজেও নমিনেশন চায়, নিজের বউ বউ চাচ্ছে। চাচ্ছে তো আছে অনেক, আমি নাম বলতেছি না, আছে তো এরকম। একটা ছেলেও বিরতি নেই, যাচ্ছে বিরতি- আবার। হ্যাঁ। গাজী ভাই, একটা বিরতি নেই, বিরতি থেকে এসে আবার কথা বলবো। দর্শক, কথা বলছিলাম রাজনীতিতে যে কত চাই আর চাই, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আমরা বিরতি থেকে ফিরে এসে আরো বিস্তারিত আলাপ হবে, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন RICLCL গণতন্ত্র, সঙ্গে আছি শেখ জায়েদ। জনাব গাজী আতাউর রহমান, আপনি বলেছেন 72-এর সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় মরিয়া বিএনপি। একটু বলবেন মানে আপনার কেন মনে হচ্ছে এরকম? না, এটা তো আমার মানে আমার বলার বিষয় না, বিএনপি তো বলে 72-এর সংবিধান টিকিয়ে রাখতে হবে এবং 72-এর সংবিধানের কথা বলে, এবং এক্সিস্টিং যে সংবিধানটা জি। এটা তো মূলত 72-এর সংবিধানই, এবং এই সংবিধানটাকেই তারা টিকিয়ে রাখতে চায় এবং তারা নিজেরাই এটা বলে যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না। তো অতএব এখন 72-এর সংবিধানটা কিভাবে হয়েছে ইতিহাস তো আমরা জানি। তো এখানে ভারতের সংবিধানের 3টা মূলনীতিকে এখানে মূল ভিত্তি হিসাবে রাখা হয়েছে, জি। এবং সেটার অনুসরণেই আসলে সংবিধানটা হয়েছে। তো এই জন্যে এই সংবিধানে আসলে পরবর্তীতে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবশ্য এই মূল স্তম্ভর একটাকে ফেলে দিয়ে এখানে আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে সংযোজন করেছে, কিন্তু তারপরে তো আবার ঠিক 72-এ আবার ফিরে গেছে আওয়ামী লীগ। এখন কিন্তু ঠিক সেই সংবিধানটাই আছে। এখন তো আওয়ামী লীগের সেই সংবিধান, এখন যে সংবিধান এটা তো হলো সেই যে মাঝখানে যে পরিবর্তনগুলো হয়েছে সেই পরিবর্তনগুলো রাখে নাই। তো এখন এটাকেই যদি আপনি টিকে রাখতে চান তাহলে তো দেখা যাবে যে সেই 72-এর যে সংবিধানটা যাদের ইশারায় হয়েছিল, যাদের সহযোগিতায় হয়েছিল, আপনারা তাদেরকে স্টাবলিশ করতে চাচ্ছেন, তাদের ইঙ্গিতেই করছেন। তো এটা আমরা তো চাই না। আমরা চাই যে এই সংবিধান আসলে আমাদেরকে সুশাসন দিতে পারে নাই, আমাদেরকে ঐক্যবদ্ধ রাখতে পারে নাই, আমাদেরকে দুর্নীতিমুক্ত করতে পারে নাই, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতা দিতে পারে নাই। তো এখানে স্বচ্ছতা, জবাবদিহিতা আজকে ছিল না, এবং শাসক গোষ্ঠীকে স্বৈরাচারে পরিণত করেছে।
এবং সর্বশেষ তো ফেসিবাদে পরিণত করেছে। অতএব সেই সংবিধানকে টিকিয়ে রাখলে আবার ঠিক পুরনো রাজনীতি তো চলবে, পুরনো শাসন ব্যবস্থা চলবে। এই জন্য তো জুলাইয়ের অভ্যুত্থান হয় নাই। জুলাই অভ্যুত্থান হয়েছে হইল এই সাংবিধানিক কাঠামো থেকে বেরিয়ে এসে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। এবং সেখানে দেখবেন জুলাই অভ্যুত্থানে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, দেশের ছাত্ররা, তারা কিন্তু দেয়ালে লিখে রেখেছে যে তারা এই নতুন বন্দোবস্ত চায়, নতুন রাষ্ট্র ব্যবস্থা চায় এবং রাষ্ট্র সংস্কার চায়। একটা মূল বিষয় ছিল রাষ্ট্র সংস্কার, তাই না? অতএব রাষ্ট্র সংস্কারের মূল জায়গাটা হলো সাংবিধানিক সংস্কার। সংবিধান যদি সংস্কার না হয়, যদি আমরা সেই ৭২-এর সংবিধানটি আঁকড়ে রাখি, তাহলে তা আসলে কোনো কিছুই পরিবর্তন হবে না। এই জন্যই মূলত আমার কথা, হয়তো এটা কোট করেছে কেউ, এই জন্য আমি বলেছি। জি আজিজ ভাই, সেটি হচ্ছে যে সংবিধানের কারণেই কি সংকট তৈরি হচ্ছে, আপনার কি এটা মনে হয়? আর এটা কি রাজনীতিবিদদের মধ্যে যারা হচ্ছে অসৎ বা অসাধু যারা, বা যাদের নিয়ত খারাপ ছিল, যারা হচ্ছে তাদের খারাপ নিয়ত বা খারাপ চরিত্রের কারণে স্বৈরাচার হয়ে উঠেছেন, সেটা কি এই সংবিধান সহযোগিতা করেছে? না, দেখেন সংবিধানের ধারা ছিল, সংবিধানে স্বৈরাচার হওয়ার সুযোগ আছে। কারণ এক ব্যক্তি সরকার প্রধান, ওই ব্যক্তি পার্টি প্রধান, ওই ব্যক্তি পার্লামেন্টারি পার্টির প্রধান, সুতরাং তার স্বৈরাচার হওয়ার সুযোগ ছিল। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে এটা ৭২-এর যে সংবিধান, এটা দেশ স্বাধীন করার মুক্তিযুদ্ধের পরের তৎকালীন প্রেক্ষাপটে। হ্যাঁ, তখন যারা সংবিধান প্রণয়ন করেছে এবং সংবিধানের ধরেন সেখানে তো লেখাও নাই এভাবে, পরে শেখ হাসিনা যোগ করছে। সংবিধানের কে স্বাধীনতার ঘোষক সেটাও লেখা ছিল না। কিন্তু সংবিধান সংস্কার শতবার হতে পারে। সংবিধান অনেক দেশে, আমেরিকা বলেন, ভারতে বলেন, সংবিধান সংস্কার হয়েছে। পতাকা বদলে যায়, জাতীয় সঙ্গীত বদলে যায়, দেশের নাম বদলে যায়, দেশের নাম বদলে যায়। সুতরাং এটা হচ্ছে জাতীয় ঐক্যটা লাগবে। কিন্তু সেখানে তো দেখতে পাচ্ছি যে কিছু সংস্কারের নামে তো আমাদের অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তি ঐক্যবদ্ধ হতে পারে না। সুতরাং এখানে সংস্কারে হাত দেবে কেন? ২ নম্বর কথা হচ্ছে যে এই সংবিধান অনুযায়ী যারা ওত নিয়েছে, সংবিধানের কোনো কিছু এই যারা সংস্কারে হাত দিছে তাদের তো ওতভঙ্গ হয়েছে, তারা তো আসলে ইলিগ্যাল। ওতভঙ্গ হলে তো ইলিগ্যাল। হ্যাঁ, তো সুতরাং তারা সংস্কার ম্যান্ডেট নাই। এই জন্যেই যেটা করা উচিত ছিল, যে যেটা আমি বলবো যে ৩০ দল যারা নিয়ে বসে, ওই ৩ মাসের, যেহেতু পুরনো সংবিধানে ৩ মাস ছিল, নির্বাচন দিত। তাহলে আওয়ামী লীগও আপনার ফেসিবাদ বলা হয়, এখন মানে ঝটিকা মিছিল করে, ভারত থেকে উঁকি ঝুঁকি মারে, ধমক দেয়, নানান ভাব করে, এবং এই আইলো ভাব। আবার দেখেন স্কেপ রুটও খোঁজে অনেকে, এখন শুরু হয়েছে, লাইনও মারে। এগুলো হতো না আপনার। কিন্তু ইউনুস সাহেবও হেঁটে যেতে কয় আজীবন থাকেন, আর বাঁচবেন কতদিন আর? উনিও ছাড়েন না। উনি সংস্কারের ডালফালা মেলে দিছে, দুনিয়ার সংস্কার করছে, যেগুলো প্রয়োজন নাই সেগুলোও করছে। নারী সংস্কারের কি ছিল বলেন? মুসলিম ল অনুযায়ী নারী বিবাহ হয়, সমক হয়। সেখানে আমার ধরেন এক ছেলে এক মেয়ে, আমি তো কখনো ছেলে মেয়েকে আলাদা ভাবি না। আমার তো রাইট আছে, আমি মেয়েকে অর্ধেক দেবো, ছেলেকে অর্ধেক। এটা দিয়ে তো কোনো মুসলমান বিরুদ্ধে গোলমাল নাই। আপনি উদ্ভট এইগুলো কেন নিয়ে আসছেন? এখন ওরা ফ্রিজে ঢুকে গেছে, এখন আর কয় না, কারণ ওনারা হুঙ্কার দিবে, কয় না। কিন্তু আমি তো এটা মনে করি এই নারী সংস্কারের, নারীর লাইনের একটি, সবগুলো নারীবাদী, একটা নারী এক্সপার্ট নাই যে এই মুসলিম ল চেঞ্জ করার একটা লয়ার নাই, একটা আইনজীবী রাখে নাই পর্যন্ত। আপনি এটা করার দরকার ছিল। এনজিও কর্মী রাখছে সব, এত প্রোগ্রেসিভ হওয়া দরকার ছিল। অপ্রয়োজন। এখন তো ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণা দিয়েছেন তিনি, ফেব্রুয়ারিতে ভোট হবে, সবাই আশায় আছে। এটা হচ্ছে যে এখন তো দীর্ঘ সময় বা 50 বছর থাকার হিসাব। শোনেন, রাজনীতিবিদরা আমি বলি আর কি ফাটা ভাষার ইস্তেফা করছে। এখন ইউনুস সাহেব ক্ষমতায় বসে আছে, তাদের যদি সবগুলো জোট বেঁধে আজান দেয় একদিনে আউট হয়ে যাবে, তাহলে তো আবার রাজনৈতিক শূন্যতা হবে। তখন তো ওনারা চড়ে পড়ে যাবে, অন্য শূন্যতা তার শূন্য থাকবে না, অন্য এসে বসে পড়তে পারে। আর একে ধাক্কাও দিতে পারে না, একে রাখতেও পারে না, এই একটা অবস্থায় চলে গেছে। তাকে এক্সপ্লয়েট করে যতটা দাবি মানা যায়। এই জন্য আপনার হেডিং ঠিক আছে, চাই 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 চাই, এর ভিতর দিয়ে ঢুকে যত চাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এবারে যেটা মনে হয়েছে আমার কাছে, ইউনুস সাহেব ফেড আপ, তিনি নির্বাচন দিবেনই, প্রস্তুতি হচ্ছে। যাই হোক, এই চাই চাইয়ের ভিতরে যে যা ফাইলো না ফাইলো একটা নির্বাচন হইলেই হইল, নির্বাচন ঠিকই হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। আবার বিরতি নিচ্ছি, বিরতির পর আবার কথা বলবো। দর্শক, আরেকটা বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পর, সাথে থাকুন।
বিরতির পর আবার স্বাগত। দেখছেন RSLC জনতন্ত্র গণতন্ত্র, কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। মাওলানা গাজী আতাউর রহমান, আপনার কাছে আসতে চাই। আপনারা আজকেও কর্মসূচি করেছেন, আপনারা সহ আরো 7 দল, এবং ঢাকায় বিরাট কর্মসূচির পরিকল্পনা আপনাদের, যে গোটা ঢাকা জুড়ে মানববন্ধন করবেন আপনারা। 17 তারিখে স্বাক্ষর হয়ে যাবে জুলাই সনদ, আপনারাই স্বাক্ষর করবেন। এই কর্মসূচি এবং এই যে আপনি বলছিলেন, এবং যেটি হচ্ছে আমরাও দেখেছি গণমাধ্যমে, যে রাজনৈতিক দলগুলোর কাছে যেটি স্বাক্ষর হবে সেটির খসড়া এসেছে, কি আছে খসড়ায়, আর এই কর্মসূচিতে আপনারা অনর আছেন কিনা, এর মধ্যে কোনো সমাধান দেখছেন কিনা? রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া আজকে আসার কথা অথবা কালকে। আমি যতক্ষণ অফিসে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমি খসড়াটা আপনি পরিষ্কার না কি আছে পাই নাই। এখন হয়তো কালকে জানতে পারবো যে কি বিষয়। খসড়া দেখে আমাদেরকে বুঝতে হবে যে আসলে এটা স্বাক্ষর আপনাদের সাথে বলছে কিনা। হ্যাঁ, কারণ হলো যে আমরা যে ওখানে যে সমস্ত বিষয় একমত হয়েছি, এবং কিছু বিষয় আছে যেগুলো সেটেল হয় নাই, এবং কিছু বিষয় আছে ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত দিবে, ওগুলো কিভাবে আছে এগুলো দেখতে হবে। আর এটা বাস্তবায়ন প্রক্রিয়ারও একটা ওর মধ্যে থাকার কথা, সেগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, এই যে আপনারা মাঠে আছেন, যেটা এটা কি চাপ দেওয়ার জন্য যে আপনাদের দাবিটা জুলাই সনদে যাতে থাকে? মাঠে তো আমরা সবসময় আছি। এখানে আমাদের বিষয় হলো যে আমরা তো রাজনৈতিক দল, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চেয়েছিলাম। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এখনো পর্যন্ত আমরা মনে করছি যে সেই পরিবেশটা এখনো তৈরি হয় নাই। তো এই জন্যে আমাদের সেই পরিবেশটা লাগবে। আর সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি সামনে না হয়, তাহলে কি হবে? তাহলে আগের মতো দেশ চলবে, আবার একটা অভ্যুত্থান, আবার আন্দোলন, এগুলো হবে। তো আমরা চাই না বারবার এভাবে দেশটা ওই পথে যাক, বারবার স্বৈরাচারী শাসন ফিরে আসুক, বারবার দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হোক। তার মানে হচ্ছে আপনারা কালকে দেখবেন, দেখে তারপরে আপনাদের সিদ্ধান্ত। আর আন্দোলন যেটি ঘোষণা আছে এটা চলতে থাকে। হ্যাঁ, আন্দোলন চলবে, কারণ আমাদের তো দাবি আদায় হয় না। 5টা দাবি আছে, এর মধ্যে কিছু দাবি আছে একেবারেই নির্বাচন কেন্দ্রিক। যেহেতু আমরা নির্বাচনটা সুষ্ঠু দেখতে চাই, এবং জনগণ যাতে একটা নতুনভাবে, যেভাবে প্রধান উপদেষ্টা বলেছেন যে একটা উৎসব মুখর ঐতিহাসিক নির্বাচন হবে, কিন্তু ওনার কথার সাথে আমরা কিন্তু কাজে তেমন বাস্তবে মিল পাচ্ছি না। এটার জন্য আমরা ধন্যবাদ আপনাকে। আজিজ ভাই, আপনার কাছে জানতে চাই যে আগের মতো নির্বাচন এটা ওনারা চান না যেটি বলছেন, আপনার কি মনে হয় এখন পর্যন্ত যে আগের মতো নির্বাচন হবে না? এখন পর্যন্ত সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যা প্রস্তুতি, নির্বাচন কমিশনের